শ্বাস প্রশ্বাস চলছে মৃদু, দিচ্ছে কাঁটা শরীর জুড়ে। হঠাৎ করে কান্নার আওয়াজ, কেমন যেন বিশ্রী সুরে। দমকা হাওয়ায় নিভল বাতি, খুলল ঘরের দরজা। গা ছমছম আমেজ থাকুক, শুরু হোক ভূত চর্চা। ট্রেন থেকে নামার সঙ্গে সঙ্গেই অমল বুঝতে পারল সে যেন এক অন্য জগতে এসে পৌঁছেছে। একটা ছিমছাম গ্রাম্য স্টেশন, বাঁধানো প্ল্যাটফর্ম নেই, পরিবর্তে রেল লাইন দুটো সমান্তরাল হয়ে চলে গেছে দুপাশের দুটো মাটির উঁচু লম্বা ঢিপির মাঝখান দিয়ে। কংক্রিটের কনস্ট্রাকশন সেভাবে চোখে পড়ে না, শুধু ওই স্টেশন মাস্টারের ঘরটা কোনো মতে কংক্রিটের দেওয়াল আর টিনের ছাউনি দেওয়া। লাগোয়া একটা ছোট্ট টিকিট ঘর, যদিও টিকিট ঘর সবসময় খোলা থাকে না, কারণ এই স্টেশনের উপর দিয়ে ট্রেন চলে কম। ট্রেন আসার 30 মিনিট আগে টিকিট ঘর খুললেও ট্রেন চলে যাওয়ার পর আবার তা বন্ধ হয়ে যায়। তবে চারিদিকে সবুজের সমারোহ বেশ চোখে পড়ার মতো। বড় বড় সবুজ গাছপালা যেন স্টেশনটার সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। মাটির প্ল্যাটফর্মের উপর কাঠের বেঞ্চগুলোয় গাছের ছায়া যখন এসে পড়ে, বেশ অনেকক্ষণ ধরে বসে থাকতে ইচ্ছে করে এখানে। তবে প্ল্যাটফর্মটা ছোট, লোকজনও হাতে গোনা কয়েকজন। চারপাশে কোলাহলের বদলে যেন এক অদ্ভুত শান্তি। বুক ভরে অক্সিজেন নিল অমল। এমন হাওয়া শহরে পাওয়া যায় না। স্টেশনটার নাম হৃদয়পুর। হৃদয়পুর স্টেশনটা কলকাতা থেকে প্রায় ঘন্টা 3.5 পথ। গ্রাম্য সভ্যতা এখানে আজও শহুরে ছোঁয়া পায়নি। লাল মাটির রাস্তা, বাঁশ আর কাঠ দিয়ে বাঁধানো পুকুর ঘাট, হাঁসের দল, আমবাগানের ধারে সোনালি আলোয় চড়ে বেড়ানো ছোট ছোট ছাগলছানা। সন্ধে হলে ঝিঁঝি পোকার ডাক, শঙ্খের ধ্বনি আর তুলসী তলায় প্রদীপ সবই আজও বড় যত্নে আগলে রেখেছে এই গ্রাম। অমলের বাবা প্রদীপ মুখার্জি এই গ্রামের মুখার্জি বাড়ির একমাত্র ছেলে। বছর 17-18 আগে শহরে একটা বড় চাকরি পেয়ে স্ত্রী সন্তানকে নিয়ে গ্রাম ছেড়েছিলেন। তারপর থেকে আর সেভাবে গ্রামে ফেরা হয়নি। প্রদীপবাবু যদিও মাঝে সাঝে কাজে কর্মে টুকটাক আসতেন, কিন্তু অমল বা অমলের মা সেভাবে আর গ্রামের বাড়িতে এসে উঠতে পারেনি। শহরের বড় স্কুলে পড়াশোনা, ছুটি কম, অন্যদিকে সংসারের চাপ, এই সব কিছু নিয়েই ওরা ব্যস্ত থেকেছে বরাবর। অনেক বছর পর আবারও গ্রামে ফেরা। বাবার মৃত্যুর পর সেই ছোটবেলার ফেলে আসা গ্রামে আবার প্রত্যাবর্তন। বলা ভালো, অমল সেই ছোটবেলায় বছর 7 বয়সে শেষবার বাবার সঙ্গে গ্রাম ছেড়েছিল, তারপর এই প্রথম। অথচ আজ দেখতে দেখতে অমলের বয়স 24। প্রায় 17 বছর পর আবার গ্রামে ফিরল, তাও খানিকটা বাধ্য হই। পড়াশোনা, চাকরি সবই তো শহরের গণ্ডিতে আটকে ফেলেছে তাকে। তবু এবার কেমন যেন মনে হলো কিছুদিনের জন্য গ্রামে গেলে ক্ষতি নেই। ঠাম্মি তো বারবার ফোন করে বলেছিলেন এক সময়, একা একা থাকেন, যদি কয়েকটা দিন ওনার সঙ্গে কাটিয়ে আসা যায় তাহলে হয়তো ওনার ভালো লাগবে। তবে বারবার অমল সেই আর্জি গুরুত্ব দেয়নি। কিন্তু এখন ঠাম্মির বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখের দৃষ্টিও ম্লান হয়ে এসেছে। হয়তো আর খুব বেশি দিন থাকবেনও না। গ্রামের জমি জমা, খামার বাড়ি সবকিছুই তারপর ফাঁকা হয়ে পড়ে থাকবে।
তাই জীবনের এই শেষ দিনটুকু ঠাম্মাকে এভাবে আর গ্রামের বাড়িতে একা ফেলে রাখবে না। গ্রামের সমস্ত জমিজমা বাড়ি বিক্রি করে ঠাম্মিকে নিয়ে শহরে ফিরে যাবে, এমনটাই ইচ্ছা অমলের। অমলের সন্তানহারা ঠাম্মি বয়সের ভারে এতটাই ক্লান্ত হয়ে পড়েছেন যে আজকাল আর চিঠি পাঠালেও উত্তর পাওয়া যায় না। এমনকি নিজে থেকে ফোন করার শক্তিটুকুও হয়তো হারিয়েছেন। একা মানুষটাকে আর খুব বেশি দিন গ্রামে ফেলে রাখা উচিত হবে না। যদিও বহুবার ঠাম্মিকে শহরে নিয়ে চলে আসার জন্য জোর করেছিল অমল, আর ওর বাবা মাও এ নিয়ে বহুবার বলেছেন ঠাম্মিকে, কিন্তু উনি নিজেই নিজের শ্বশুরের ভিটে ছাড়তে চাননি কোনোদিন। মনের গভীরে আরও একটা টান কাজ করছিল, শৈশবের ফেলে আসা স্মৃতি, সেই নদী, সেই কচি পাতার গন্ধ, সেই ছোটবেলার ফেলে আসা বন্ধু বান্ধব, নদীর ঘাট, আমবাগান, ধানের ক্ষেত, আর সেই নির্জন রাস্তা যেখানে ছোটবেলায় লুকোচুরি খেলত এই গ্রামেরই কিছু ছেলেপিলেদের সঙ্গে। যদিও আজ তারা কোথায় আছে, কি করছে, তা কিছুই জানে না অমল। তাদের মুখ, তাদের চেহারা, কোনো কিছুই মনে নেই ওর। রিকশায় করে যখন অমল নিজের পৈতৃক বাড়ির দিকে যাচ্ছে, তখন সূর্য ডুবে আসছে। সোনালি আলো ধান ক্ষেতের উপর পড়ে ঝলমল করছে। বাতাসে কেমন মাটির সোঁদা গন্ধ। হঠাৎ মনে হলো সময় যেন এখানে থেমে আছে। চারপাশটায় পরিবর্তন হয়েছে অনেক কিছুই, তবুও যেন গ্রামের সেই সহজ সরল গন্ধটা একই আছে। সেই মেঠো রাস্তা, সেই সবুজ ধান ক্ষেত, সেই টলমলে জলে ভরা পুকুর ঘাট, সেই সারল্যে ভরা মানুষগুলোর মুখ, সব কিছুই যেন একই রকম রয়ে গেছে। এতগুলো বছর পরেও সব কিছু আগের মতোই, শুধু বদলে গেছে অমল নিজেই। রিকশাওয়ালা ভদ্রলোক চুপচাপ চালাচ্ছিলেন। অমল নিজেই জিজ্ঞেস করল, আচ্ছা কাকু, রাস্তার এই দিকটা এত ফাঁকা কেন? লোকটা প্রথমে একটু ইতস্তত করল, তারপর বলল, এদিকেই তো শ্মশান ঘাট বাবু, সন্ধ্যের পর এ রাস্তায় আর কেউ আসে না তেমন। কিন্তু কেন, মানে এমন কি হয়েছে? রিকশাওয়ালা গলা নামিয়ে বললেন, ওসব আবার বলার কথা নাকি? গ্রামের বড়রা তোমাকে বলে দেবে খন। কিছু হয়েছিল নাকি? না মানে কোনো সমস্যা টমস্যা? ওই অত কিছু বাপু বলতে পারবো নি। ও তুমি তোমাদের বাড়ির মানুষজনদের জিজ্ঞেস করবে, তারা নিশ্চয়ই বলবেন। তা হ্যাঁ গো বাবা, কাদের বাড়ি যাবে তুমি? ও মা, এই যে তোমায় রিক্সা চাপার সময় বললাম, ভুলে গেছো? আরে বাবা, উত্তরপাড়ার মুখুর্জে বাড়ি। কি বললে? মুকুজ্জেদের বাড়ি? সে তো... মুখের কথাটা শেষ করতে দিল না অমল, তার আগেই বলে বসল, হ্যাঁ গো হ্যাঁ জানি, এখন প্রায় ফাঁকা পড়ে আছে। আমি ওই বাড়ির উত্তরাধিকারী বলতে পারো। আমার নাম অমল মুখার্জি। ও বাড়ির একমাত্র ছেলে প্রদীপ মুখার্জি আমার বাবা। সে কি গো, প্রদীপ দাদা তোমার বাবা? তা তোমরা একদিন এলে না যে? হ্যাঁ, আসলে বাবা মারা গেল সবে এই বছরখানেক হলো। এখন আর এসব গ্রামের সম্পত্তি দেখার মতো কেউ নেই, তাই ভাবলাম সব বিক্রিবাটা করে। কি বলছো গো, প্রদীপ দাদা আর নেই? বাড়িটা বিক্রি করে দেবে? হ্যাঁ গো, বাড়ি বিক্রি করে দেব। আমাদের তো আর গ্রামে আসার কোনো সুযোগ হয় না, সব কাজ শহরে বসেই মিটে যায়। শুধু শুধু এখানে এত বড় বাড়ি খাঁ খাঁ করে পড়ে আছে, তাই ভাবলাম। তা তুমি এখন কি ও বাড়িতেই থাকবে? হ্যাঁ, আমি আর কোথায় থাকবো বলো? এই গ্রামে ওটাই তো আমার পৈতৃক বাড়ি, একমাত্র ঠিকানা। তাছাড়া আর তো যাওয়ার কোথাও জায়গা নেই। ওই তো বাবু চলে এসেছে। ঠিক আছে, এখানেই দাঁড় করাও। বাবা, কত বন জঙ্গল হয়ে গেছে গো সামনে, বোধহয়
পরিষ্কারও করে না কেউ। যাক, আসি গো। এই নাও, এই তোমার ভাড়াটা। ঠিক আছে? হ্যাঁ বাবু, ঠিক আছে, আসি। কোনো দরকার হলে না হয়। হ্যাঁ হ্যাঁ, কোনো দরকার হলে আমি না হয় তোমায় ডেকে নেব। ঠিক আছে? অমল আর কিছু বলল না, কিন্তু মনে মনে কেমন একটা অস্বস্তি জন্ম নিল। লোকটা যেন কিছু একটা চেপে গেল। এ বাড়িতে আসার কথা শুনতেই লোকটা কেমন যেন অবাক হয়েছিল। তার উপর ওই শ্মশান ঘাটের দিকটার রাস্তাটার কথা বলতেই কেমন যেন গম্ভীর হয়ে গেল লোকটা। যদিও বহুদিন আগে থেকেই এই গ্রামে প্রচলিত আছে ও জায়গা নাকি অপয়া, তবে তখন ওসব মানতে ইচ্ছে করতো না। বাড়ির দোরগোড়ায় পৌঁছে দরজায় কড়া নাড়ল অমল। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পেল না। তবে দরজাটা খুলে গেল। দরজা খুলতেই মুখ ভরে হাসি ফুটল তার। কত পুরনো স্মৃতি চোখের সামনে জ্বলজ্বল করছে। সেই ছোটবেলায় এই উঠোনে বসে ঠাম্মির কোলে ঘুমপাড়ানি গান শুনতে শুনতে চাঁদনি রাতে কখন যে ঘুমিয়ে পড়তো টেরই পেত না। এই উঠোনে লাফালাফি করে কত খেলা করেছে এক সময়। আর আজ গোটা বাড়িটা যেন অদ্ভুত এক শূন্যতায় আটকে পড়েছে। ঠাম্মিকে বেশ কয়েকবার ডাকলো অমল। ঠাম্মি, ঠাম্মি, ও ঠাম্মি, কোথায় গেলে গো? ঠাম্মি দেখো, আমি এসেছি। অমল, ঠাম্মি। না, কারোর সারা শব্দ পেল না। একতলার বৈঠকখানার ঘরটা খুলে পুরনো সুইচে চাপ দিতেই আলোটা দপদপ করে জ্বলে উঠল, যেন আলোটা অনেক দিন জ্বালা হয়নি। তারপর কেমন একটা অদ্ভুত চিরচির শব্দ করে কয়েকবার জ্বলা নেভা করতে করতে স্থির হলো আলোটা। চারিদিকে কারোর অস্তিত্ব টের পেল না অমল। টুকটুক করে দোতলার পথে পা বাড়ালো। তারপর দোতলার বারান্দা পার হয়ে উত্তর দিকের ঘরের দরজাটা সামান্য চাপ দিতেই দেখতে পেল ঠাম্মি একটা নিচু খাটে শুয়ে রয়েছে। ভাদ্রের প্রচণ্ড গরমেও গায়ে হালকা চাদর। অমলকে দেখে চোখের ক্ষীণ জ্যোতিতেও চিনতে ভুল করেননি উনি। কে? আমার অমল? বাবা, আয় বাবা, কতদিন পর তোকে দেখছি বাবা। কেমন আছিস তুই বাবা? আয় আয় আয়, আমার বাচ্চা। অমল ঠাম্মিকে জড়িয়ে ধরল। চোখের কোণে জল এসে গিয়েছিল, যদিও কোনো মতে সেটা লুকিয়ে ফেলেছে। বাড়িটা পুরনো হলেও এখনো দাঁড়িয়ে আছে গর্ব করে। দাওয়া, লাল ইটের দেওয়াল আর অশ্বত্থ গাছের ছায়া। পিছন দিক দিয়ে নদীর হাওয়া এসে যেন গোটা বাড়িটাকে ঘিরে রাখে। রাতের খাবার দেওয়ার সময় ঠাম্মি বলল, শুনেছিস তো, এ কদিন একটু সাবধানে থাকিস। ওই নদীর ধারের দিকে যাস না বাপু। অমল অবাক হয়ে তাকালো। কেন ঠাম্মি? ছোটবেলায় তো আমি সারা দিন ওই নদীর ঘাটে বসে থাকতাম, এখন কি সমস্যা? সে তো ছোটবেলায়, এখন আর আগের মতো নেই বাছা। মানুষ এখন ওই জায়গা এড়িয়ে চলে। তুমি এসব কুসংস্কার মানো ঠাম্মি? ঠাম্মি দীর্ঘশ্বাস ফেলল। মানি কি মানি না সেটা আলাদা কথা, কিন্তু সত্যি হচ্ছে ওই ঘাটের সঙ্গে এক দুর্ঘটনার ইতিহাস জড়িয়ে আছে। তুই আছিস তো কদিন, সব জানতে পারবি বাছা, জানতে পারবি। অমল হেসে উড়িয়ে দিল। শহর থেকে এসে
এইসব কাহিনী আজ অবাস্তব মনে হচ্ছে ওর। তবু ঠাম্মি এত সিরিয়াস ভাবে বলছে দেখে মনে হলো সত্যিই হয়তো কিছু একটা ঘটনা আছে, যা হয়তো তার অজানা। হঠাৎ করে মনে পড়ল সেই রিকশো কাকুটার কথা, যে নিজেও কিছু একটা বলতে গিয়ে চেপে গিয়েছিল। পরের দিন সকালে অমল গ্রামে ঘুরতে বেরোলো। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চারপাশে তাকিয়ে সে ভারী অবাক হলো। একই গ্রাম, কিন্তু বদলে গেছে। ছোট ছোট কুঁড়ে ঘরগুলোর জায়গায় ইটের বাড়ি উঠেছে। তবু অনেক কিছুই আজও একই রকম আছে। সেই মাটির গন্ধ, গরুর গাড়ির চাকা টেনে যাওয়ার দাগ, আর ছেলে মেয়েদের হৈ হৈ করে খেলাধুলোর আওয়াজ। নিরঞ্জন কাকার সঙ্গে দেখা হয়ে গেল। বাবার বন্ধু, একসঙ্গে পড়াশোনা করেছেন। তবে ওনারও বয়স হয়েছে, এখন আর আগের মতো চনমনে নেই। একসময় প্রচণ্ড হইচই করা মানুষ ছিলেন তিনি। এখন অবশ্য তিনি গ্রামের প্রবীণ মানুষ। একসময় স্কুল শিক্ষকতা করেছেন। ছোটবেলায় অমলকে অনেক পড়িয়েওছেন উনি। কিরে অমল, অনেক দিন পর ফিরলি? হ্যাঁ কাকা, এবার কয়েকদিন থাকবো। ভালো করেছিস। তবে তবে কি কাকা? নিরঞ্জন কাকা হঠাৎ চুপ করে গেলেন, চারপাশে তাকালেন, তারপর নিচু গলায় বললেন, আজকাল নদীর ধারে যাস না, বিশেষ করে রাতের বেলা। অমল হাসল। কাকা, আপনারাও শুরু করলেন এসব? হাসিস না রে, এটা ঠাট্টার বিষয় নয়। আচ্ছা বলুন তো কাকা, আসল ব্যাপারটা কি? হ্যাঁ। নিরঞ্জন কাকা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বলতে শুরু করলেন, তুই তখন শহরে ছিলি, হয়তো মনে নেই, হয়তো বা খবর পেয়েছিস বাবার কাছে। জানি না সেসব তোর মনে আছে কিনা। বছর 5 আগে গ্রামের মেলায় বড় দুর্ঘটনা ঘটেছিল। ফেরার পথে একটা নৌকা উল্টে যায় নদীতে। তাতে অনেক মানুষ ছিল, বেশিরভাগই এক আত্মীয় পরিবারের লোকজন। কেউই বাঁচেনি। লাশগুলো ভেসে এসেছিল এই শ্মশান ঘাটেই। অমলের শরীর কেঁপে উঠল। তাহলে সেই রাত থেকে ওই ঘাট অভিশপ্ত হয়ে গেছে। লোকজন বলে চিতা জ্বলার সময় কান্নার আওয়াজ, নাম ধরে ডাক সব শোনা গিয়েছিল। অমল মুচকি হেসে মাথা নাড়ল। আমার কি মনে হয় জানো কাকা, এগুলো নিশ্চয়ই ভয় পেয়ে মানুষ ভুল শুনছে। আমার কিন্তু মনে হচ্ছে না এসব ঠিক। নিরঞ্জন কাকা গম্ভীর মুখে বললেন, তুই যদি তাই ভাবিস ভেবে নে। তবে গ্রামের লোক আজও সেই রাতটাকে ভুলতে পারেনি। সেদিন রাতেই তো তোর... কিছু একটা বলতে গিয়ে থেমে গেলেন। কৌতূহল চেপে না রাখতে পেরে অমল নিজেই জিজ্ঞেস করল, সেদিন রাতে কি নিরঞ্জন কাকু? ও সব ছাড়, তোদের কষ্টটা আমিও বুঝি রে। যাক, যে কদিন আছিস সাবধানে থাকিস, কোনো দরকার হলে ডাকিস বাবা। অমল এবার চুপ করে গেল। মনে মনে ভাবল হয়তো মানুষ ভয়ে এসব কল্পনা করছে, কিন্তু তবুও ভেতরে ভেতরে একটা কৌতূহলের জন্ম নিল। বিকেলের দিকে নদীর পাড়ে হাঁটতে হাঁটতে অমল দেখল জায়গাটা সত্যি বড্ড ফাঁকা। গাছগুলো কেমন নিস্তেজ হয়ে দাঁড়িয়ে আছে। ঘাটের পাশে ভাঙা একটা নৌকো আধ ভাঙা অবস্থায় পড়ে আছে, তাও আবার উল্টানো। বাতাস বইছে, কিন্তু কেমন যেন ভারী ভারী। ও নিজের মনেই হেসে নিজেকে বলল, ভুতুরে হলে হোক, এইসব আমি ভয় পাই না। কিন্তু বুকের ভেতর কোথাও যেন অজানা একটা চোরা স্রোত বয়ে গেল। অদ্ভুত একটা দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল বয়ে চলা নদীটার দিকে।
অমল গ্রামে আসার পর প্রথম কয়েকটা দিন কেটে গেল বেশ শান্তভাবেই। সকালে উঠে নদীর ধারে হাঁটাহাঁটি, দুপুরে ঠাম্মির সঙ্গে বসে গল্প, আর বিকেলে নিরঞ্জন কাকার সঙ্গে আড্ডা। তবু একটা অদ্ভুত ব্যাপার সে টের পেল। গ্রামের মানুষজন যেন সন্ধে নামলেই বদলে যায়। দিনের বেলা যাদের দেখা যায় আড্ডা মারতে, রাস্তা দিয়ে হাঁটতে, তারা গোধূলির পর থেকে অকারণে শান্ত আর ভীত হয়ে পড়ে। রাস্তা ফাঁকা হয়ে যায়, দোকানপাট তাড়াহুড়ো করে বন্ধ করে দেওয়া হয়, আর একদল কুকুরও যেন হঠাৎ কারণে অকারণে গর্জন করতে শুরু করে। এমনকি সন্ধ্যের পর পথ চলতি মানুষজন পরিচিত পরিজনদের সঙ্গে রাস্তায় দেখা হলেও খুব একটা কথা বলেন না, পিছন থেকে ডাকলে সাড়াও দেন না। গ্রামশুদ্ধ মানুষজন যেন অদ্ভুত ব্যবহার করতে থাকে। একদিন সন্ধেবেলা নিরঞ্জন কাকার সঙ্গে বসে অমল খোলা মনে প্রশ্ন করল, আচ্ছা কাকা, এই যে সবাই সন্ধে নামলেই এত ভয় পায়, ব্যাপারটা আসলে কি গো? আমি তো ঠিক বুঝতে পারছি না কিছু। নিরঞ্জন কাকা একটু গম্ভীর গলায় বললেন, তুই তো শুনেছিসই সেই নৌকা ডোবার গল্প। অনেকজন মানুষ একসঙ্গে মারা যায়, তাদের লাশগুলো ওই নদীর ঘাটেই ভেসে ওঠে। ওই রাতটাকে গ্রামের মানুষ আজও ভুলতে পারেনি। তারপর থেকে আসলে সবাই ভয় পেতে থাকে। সন্ধ্যের পর অনেকেই চেনা মানুষের ছদ্মবেশে অচেনা মানুষকে পিছন থেকে ডাকতে শুনেছে, যেন কেউ আর্তনাদ করছে বাঁচানোর জন্য। সে যেন ভেজা শরীরে জীবন ভিক্ষে চাইছে। এ বড় ভৌতিক ব্যাপার রে। অমল ঠোঁটে হালকা হাসি রেখে বলল, কিন্তু কাকা, দুর্ঘটনা তো দুর্ভাগ্যের ব্যাপার, ভূতের সঙ্গে তার কি সম্পর্ক বলুন তো? নিরঞ্জন কাকা চোখ কুঁচকে তাকালেন। তুই শহরের ছেলে, বিশ্বাস করিস না সেটা আমি জানি, কিন্তু যারা ওই রাতের ঘটনা নিজের চোখে দেখেছিল তারা আজও আতঙ্কে থাকে। বলতে পারিস কি যে চোখে দেখা জিনিসও অস্বীকার করা যায়? অমল চুপ করে গেল। কাকার গলায় এক অদ্ভুত নিশ্চয়তা ছিল। সেদিন রাতেই খাওয়ার সময় ঠাম্মি আবার সতর্ক করলেন, শোন, কাল আর পরশু বাড়ি থেকে বেরোতে হবে না। ওই দুটো দিন কিন্তু ভালো নয়। বিগত বছর তিনেক ধরে ওই দিনগুলোতে কেউ বেরোয় না। তুইও বাড়িতে থাকিস বাবা। অমল অবাক হয়ে বলল, কেন ঠাম্মা? বারবার এক কথা তোমরা সবাই মিলে বলে চলেছ, ব্যাপারটা কি? কারণ দুর্ঘটনাটা হয়েছিল এই সময়েই। সেই রাতগুলো আজও মানুষ ভয় পায়। বলে যে নদীর হাওয়ায় কান্না শোনা যায়। এবার অমল বেশ হেসে উঠল আর বলল, ঠাম্মি, তুমি এসব এখনো বিশ্বাস করো? হ্যাঁ, আমি তো ভেবেছিলাম তুমি আমার ঠাম্মি হয়ে এসব অন্ধবিশ্বাস কুসংস্কারকে একদম আমল দাও না। এখন তো দেখছি ঠাম্মি কোনো উত্তর দিলেন না, শুধু দৃষ্টি নামিয়ে নিলেন। তার চোখে মুখে অদ্ভুত গভীরতা, দৃষ্টিটা যেন ঘন হয়ে আসছে তার। পরদিন বিকেলের দিকে অমল একটু একা একাই বেরোলো। সূর্য তখন অস্ত যাচ্ছে। নদীর ঘাটের দিকে হাঁটতে হাঁটতে সে খেয়াল করল গ্রামটা আস্তে আস্তে যেন ফাঁকা হয়ে যাচ্ছে। বাজার হাট গুটিয়ে নিচ্ছে সবাই। রাস্তার কুকুরগুলো গাছের নিচে গুঁটি সুটি দিয়ে বসে রয়েছে। অমল যতই এগোচ্ছে ততই আশেপাশে মানুষজনের সংখ্যা কমছে। হঠাৎ কোথা থেকে একটা ঠান্ডা বাতাস এলো, নদীর হাওয়া। তার সঙ্গে কেমন যেন একটা গন্ধ মিশে রয়েছে, সঙ্গে ভিজে কাদা আর পোড়া কাঠের গন্ধ। অমলের গা শিউড়ে উঠল।
একটা ঠান্ডা স্রোত নেমে গেল শিরদাঁড়া বেয়ে। ঘাটে পৌঁছে দেখল সত্যি জায়গাটা ভয়ানক ফাঁকা। বাঁধানো সিঁড়িগুলো শ্যাওলায় সবুজ হয়ে গেছে, যেন অনেক দিন এই ঘাটে কেউ পা রাখেনি। একপাশে পড়ে আছে একটা পুরনো ভাঙা নৌকো, অর্ধেক ডুবে গেছে কাদায়। সিঁড়ির উপর শুকিয়ে যাওয়া ফুলের মালা ছড়িয়ে আছে চারিদিকে, হয়তো সাম্প্রতিক কোনো দাহ সংস্কারের পর ফেলে রেখে গেছে কেউ। নদীটা তখন অদ্ভুত শান্ত, জল একদম নড়ছে না যেন। দূরে ডুবতে থাকা সূর্যের আলো পড়ে নদীর বুক যেন লালচে হয়ে উঠছে। অমল সিঁড়িতে বসে পড়ল। ভেতরে ভেতরে একদম অন্যরকম শিহরণ হচ্ছিল, কিন্তু বাইরের জেদ তাকে স্থির থাকতে বাধ্য করল। মনে মনে বলল, দেখি তো ভূত টুত বলে কিছু আছে কিনা, যত সব। হঠাৎ তার কানে এলো একটা শব্দ, টপ টপ টপ, যেন ভিজে কাপড় থেকে জল পড়ছে। অমল চমকে চারপাশটা তাকালো, কোথাও কেউ নেই। সিঁড়ির উপর শুকনো কাদামাটি মাখানো, কিন্তু সেই আওয়াজ যেন অদৃশ্য কোথাও থেকে ভেসে আসছে। ও কান খাড়া করে শুনতে লাগলো, শব্দটা নদীর দিক থেকেই আসছে। হঠাৎ বাতাসে একটা অদ্ভুত গন্ধ ভেসে এলো। পোড়া কাঠের সঙ্গে মিশে রয়েছে কাঁচা চামড়ার গন্ধ। বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল অমলের। ঠিক তখনই দূরে নদীর ওপার থেকে ভেসে এলো ঢাক ঢোলের আওয়াজ। সেই আওয়াজ যেন আকাশে বাতাসে প্রতিধ্বনিত হয়ে চলেছে, যেন দূরে কোথাও মেলা বসেছে। হাজার হাজার লোক যেন সেখানে হৈ হৈ করছে। অমলের শরীরের লোম খাঁড়া হয়ে গেল। নদীর ওপারে কোনো মেলা তো নেই, কোনো আলোও জ্বলছে না, অথচ আওয়াজটা একেবারে স্পষ্ট, যেন মানুষজন উল্লাস করছে, ঢাক বাজছে। সে ভয়ে চিৎকার করে উঠল, কে কে আছো ওখানে? কে আছো ওখানে? কে কে? না, উত্তর এলো না, শুধু ঢাকের আওয়াজ বাড়তে লাগলো। অমল উঠে দাঁড়ালো, বুক ধরফর করছে। হঠাৎ মনে হলো কেউ যেন তারই নাম ধরে ডাকছে। গলাটা বড্ড চেনা চেনা লাগছে, তার সঙ্গে যেন কণ্ঠস্বরে মিশে রয়েছে একটা ক্লান্তি। সে দৌড়ে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। রাস্তার দিকে ফিরতেই দেখলো চারপাশটা চুপচাপ। আকাশে তখন আধো অন্ধকার। রাস্তার দুপাশে উঁচু তাল গাছগুলো নড়ছে না, অথচ মনে হচ্ছে তার ছায়ার ফাঁক থেকে কেউ যেন তাকিয়ে আছে ওর দিকে। দৌড়ে বাড়ি পৌঁছলো অমল, ঘেমে একেবারে ভিজে গেছে। ঠাম্মি দরজার কাছে দাঁড়িয়েছিলেন। দেখেছ তো, ভয় পেয়েছে। বলেছিলাম তোকে, বলেছিলাম যাস না, গেলি কেন? অমল হকচকিয়ে বলল, ঠাম্মি সত্যি গো, একটা আওয়াজ পেলাম, ঢাকের আওয়াজ, কান্না, হাহাকার, চিৎকার। জানো জানো তো, কেউ যেন আমার নাম ধরে ডাকছিল। ঠাম্মি তাকে বুকে টেনে নিয়ে ফিস ফিস করে বললেন, এটাই তো ভয় পাচ্ছিলাম বাচ্চা, এটাই তো ভয় পাচ্ছিলাম। সেই রাতটায় আর অমলের ঘুম আসেনি।
জানলার ওপার থেকে যেন নদীর হাওয়া আসছিল, আর তার সঙ্গে মিলেমিশে আসছিল অদ্ভুত সব আওয়াজ। কখনো টপ টপ করে জলের শব্দ, কখনো কেউ যেন তার কানের কাছে ফিস ফিস করছে। অমল বারবার নিজেকে বোঝাতে চাইছিল, না না, এসব ভ্রম, আমি নিজেই নিজেকে ভয় দেখাচ্ছি। কিন্তু তাও ভেতরে ভেতরে একটা অজানা চোরা স্রোত টানছিল তাকে নদীর দিকে, আর কৌতূহল আরো বেড়ে যাচ্ছিল। পরের দিন সকালে নিরঞ্জন কাকার কাছে ছুটে গেল অমল। কাকা, আমি কাল রাতে নিজের কানে শুনেছি, মানে ওই ঢাকের আওয়াজ, কান্না, কেমন যেন হাহাকার, সবই শুনেছি। তুমি না ঠিকই বলেছিলে কাকা। নিরঞ্জন কাকা গভীর চোখে তাকিয়ে রইলেন তার দিকে। তুই না বলেছিলি এসব কুসংস্কার? অমলের গলা শুকিয়ে এলো, বলল, কিন্তু এসব কিভাবে সম্ভব কাকা? মেলা নেই, মানুষ নেই, ঢাক বাজছে না, কোথাও আলো জ্বলছে না, অথচ আওয়াজ আসছে। নিরঞ্জন কাকা চুপ করে কিছুক্ষণ বসে রইলেন, তারপর বললেন, এখন বিশ্বাস হচ্ছে তুই আসলে সেই রাতের ডাক শুনেছিস? এবার অমল চমকে উঠল। মানে? যেদিন নৌকাটা ডুবে গিয়েছিল সেই রাতেরই প্রতিধ্বনি প্রতি বছর ফিরে আসে। কেউ যদি তখন ঘাটের কাছে যায়, সেই প্রতিধ্বনি তার কানে পৌঁছে যায়, তখন আর পালানো যায় না। অমলের গা শিউরে উঠল, তবু মনের ভেতর একটা অদ্ভুত তাগিদ তাকে বারবার টেনে নিয়ে যাচ্ছিল সেই ঘাটের দিকে। তাই আজ আবার সকালবেলা ঘাটের পথে পা বাড়ালো অমল। হঠাৎ দেখা হয়ে গেল মিনতি দিদির সঙ্গে। মিনতি দিদির মুখটা থমথমে। অমলকে দেখে ঠিক আগের মতো উচ্ছ্বসিত হয়ে উঠলেনও না, যদিও দীর্ঘদিন বাদে দেখা। বলা ভালো, প্রথম দেখাতে সেভাবে চিনতেও পারেননি। তবে অমল চিনে নিতে ভুল করেনি। মিনতি দিদিকে দেখেছিল অনেক বছর আগে, তখন ওনারও বয়স কম। ওর মা মারা যাওয়ার পর ঠাম্মি ওর দেখাশোনা করত। সেই সূত্রে অমলদের বাড়িতেই বেশিরভাগ সময় পড়ে থাকত। তখন অমল অবশ্য ছোট ছিল। অমলকে নিয়ে কত খেলা করেছে এক সময়। কিন্তু তারপর যখন অমলরা গ্রাম ছেড়ে শহরে চলে গেল, তখন অবশ্য মিনতি দিদি বেশিরভাগ সময় ঠাম্মির কাছেই অমলদের বাড়িতেই থাকত। এখন অবশ্য মিনতি দিদির বয়স বেড়েছে, চুলে পাক ধরেছে, চামড়া কুঁচকেছে, বয়সের ছাপ স্পষ্ট। অমল নিজেই এগিয়ে গেল। আরে মিনতি দিদি, চিনতে পারছো? আমি গো, আমি অমল। অমল, তুই এত বড় হয়ে গেছিস? সেই কতটুকু তোকে দেখেছিলাম বলতো? হ্যাঁ গো মিনতি দিদি, আসলে বাবা মারা গেলেন তো গত বছর, তাই গ্রামের বাড়িটা আর রাখবো না গো, সেজন্য একবার শেষবারের মতো এসেছি। সেই গ্রামের বাড়ি রেখেই আর কি হবে? ছোট কাকা মারা গেছে, সে খবর আজ তোর মুখে পেলাম। সত্যি তোদের মুখুজ্জে বাড়িটা কিভাবে যে কি হয়ে গেল। তা তুমি এখন যাও না ও বাড়িতে? না রে ভাই, কিসের টানে আর যাবো বল? সে কি গো, ঠাম্মি তো। ওসব কথা থাক ভাই, এত দূর থেকে এসেছো, এখন আর রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে হবে না। যাও, বাড়ি যাও। কিছু অসুবিধায় পড়লে ডেকো, রান্না বান্না না হয় আমি করে দিয়ে আসবো। আরে না না, তার কোনো প্রয়োজন নেই, আমি একটু ওই ঘাটের দিকে যাচ্ছি। এ কথা শোনার পর আর দাঁড়িয়ে রইল না, হন্তদন্ত হয়ে চলে গেল মিনতি দিদি। প্রথমে খানিকটা অবাক হলো, তারপর বিষয়টাকে খুব একটা গুরুত্ব না দিয়ে এগিয়ে গেল ঘাটের দিকে। যদিও বেলার দিকে খুব একটা অস্বাভাবিকত্ব কিছু লক্ষ্য করল না অমল, তবে মনে মনে বলল, আমি ঠিক আজ রাত্রে আবার আসব। জানতে আমাকে হবেই
কি এমন ঘটেছিল? সেদিন রাতটা ছিল অমাবস্যার। আকাশে একটাও তারা নেই, এমনকি জোনাকিরাও আজ মিটমিট করে জ্বলছে না। শুধু ঘন কালো মেঘ ভেসে বেড়াচ্ছে। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি ফিকে আলো ছড়িয়ে দিচ্ছে চারপাশে। অমল সেদিন অনেকক্ষণ বিছানায় শুয়ে শুয়ে ভাবছিল। শরীর কাঁপছিল ভয়ে, কিন্তু তাও কৌতূহল আর জেদ তাকে চুপচাপ শুয়ে থাকতে দিল না। বারবার মনে হচ্ছিল, যাই হয়ে যাক, শেষবারের মতো আমি সত্যিটা তো চোখে দেখেই আসব। আজই নাকি সেই রাত। একবার ঠাম্মির ঘরে উঁকি দিয়ে দেখে এলো। ঠাম্মি ঘুমিয়ে পড়েছে বোধহয়। ঠাম্মির ঘরটা আজ বড্ড থমথমে লাগছে। গোটা বাড়িতেও যেন দম বন্ধকর পরিস্থিতি। গা ভারী হয়ে আসছে। পা টিপে টিপে বাড়ি থেকে বেরোতে যাবে, ঠিক সেই সময় পিছন থেকে ঠাম্মির গলা শুনতে পেল অমল। অমল, বাবা, কোথায় বেরোচ্ছিস? জানিস না আজ সেই অভিশপ্ত রাত? আজকের দিনে বাড়ির বাইরে পা রাখিস না বাছা, আজ বাড়িতেই থাক। হ্যাঁ ঠাম্মি, তুমি চিন্তা করো না। আমি আসলে এই একটু উঠোনে ঘুরে আসছি। আসলে শরীরটা কেমন যেন হচ্ছে, একটু দম বন্ধ লাগছে আর কি। তা তো লাগবেই বাবা, মৃত্যুর অভিশাপ বড় কঠিন। কেমন যেন মন খারাপ করলো অমলের। কয়েক মুহূর্ত অপেক্ষা করলো নিজের ঘরে গিয়ে। তারপর ঠাম্মিকে ঘুমিয়ে পড়তে দেখে আস্তে আস্তে দরজা খুলে বেরিয়ে পড়ল। তার হাতে একটা টর্চ লাইট, কিন্তু আলো জ্বালাতে মন চাইছিল না, কারণ আলো জ্বালালেই মনে হচ্ছিল চারপাশে কিছু একটা নড়ে চড়ে উঠবে। ফাঁকা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে সে বুঝতে পারল সত্যিই এই রাতটা আলাদা। ঝিঁঝি পোকার ডাক নেই, ব্যাঙের শব্দ নেই, এমনকি বাতাসও অদ্ভুতভাবে স্তব্ধ। পরিবর্তে একটা অদ্ভুত গোঙানির শব্দ আসছে। সব কিছু নিস্তব্ধ হয়ে আছে। হাঁটতে হাঁটতে নদীর ধারে এসে পৌঁছল সে। শ্মশানঘাট একেবারে ফাঁকা। বাঁধানো সিঁড়িগুলো অন্ধকারে যেন মিলিয়ে গেছে। শুকনো শিরীষ গাছগুলো দাঁড়িয়ে আছে নিঃশব্দে, যেন মূর্তিমান কালো প্রহরী। অমল সিঁড়িতে গিয়ে বসল। বুকের ভেতরটা এবার ধকধক করছে, কপালে ঘাম জমছে। মনে মনে ভাবল, হয়তো কিছুই হবে না, সবই আসলে গ্রামের মানুষদের মনের ভয়, কিছুই হবে না। ঠিক তখনই টপ 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 আবার সেই ভিজে কাপড় থেকে জল পড়ার শব্দ। অমল টর্চ জ্বালালো। আলো পড়ল সিঁড়ির ওপর। কোথাও জল নেই, কেউ কোথাও নেই, কিন্তু শব্দটা থামছে না, বরং বাড়ছে, যেন কেউ ভিজে শরীর নিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছে। তারপরেই শোনা গেল কান্না। প্রথমে ক্ষীণ, তারপর তীব্র। নারীর গলা, পুরুষের গলা, শিশুর গলা সব একসঙ্গে মিলে মিশে যাচ্ছে। বাঁচাও, বাঁচাও, আমাদের বাঁচাও। অমলের গলা শুকিয়ে কাঠ। সে টর্চটা নদীর দিকে ফেলল এবং তখনই তার চোখে পড়ল নদীর ঠিক মাঝখানে একটা নৌকো কাত হয়ে আছে। ভেতরে অনেক মানুষ চিৎকার করছে। হঠাৎ নৌকোটা উল্টে গেল। মানুষগুলো জলের নিচে তলিয়ে যাচ্ছে। কেউ হাত নাড়ছে, কেউ সাহায্যের জন্য ডাকছে। অমল দাঁড়িয়ে উঠল, চিৎকার করে উঠল, বলল, না না না, এ কি, এ আমি কি দেখছি? না, এ হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না। কিন্তু মুহূর্তেই দৃশ্যটা মিলিয়ে গেল। নদী আবার শান্ত, ফাঁকা, যেন কিছুই ঘটেনি। অমলের হাঁটু কাঁপতে লাগলো।
তখনই তার কানে ভেসে এলো মেলার আওয়াজ, ঢাক, ঢোল, বাঁশি, মানুষের হইচই, অথচ চারপাশ একেবারে ফাঁকা। ও পিছন ফিরে দৌড়ে পালাতে চাইল, কিন্তু পায়ের শব্দ স্পষ্ট শুনতে হলো, যেন ওকেই অনুসরণ করে অনেকগুলো মানুষ হাঁটতে শুরু করেছে। এমনকি অমলের হাঁটার বেগ বাড়তে বাড়তে তাদের নিজেদেরও পায়ের গতিবেগ যেন বেড়ে চলেছে। প্রত্যেকে যেন অদ্ভুত একটা আর্তনাদ করতে থাকে। কেউ তার পিছনে হাঁটছে, ধীরে ধীরে ভারী শব্দ আসছে, আবার কেউ বা হাঁটছে দ্রুত, বাঁচার প্রচন্ড তাগিদে যেন ছুটে আসতে চাইছে তার দিকে। টপ টপ ভিজে পায়ের শব্দ। অমল পিছনে তাকাতে সাহস পেল না, তবুও কৌতূহল তাকে বাধ্য করলো। ধীরে ধীরে মাথাটা ঘুরিয়ে দেখলো, অন্ধকার থেকে এক দল মানুষ বেরিয়ে আসছে। ভিজে জামা কাপড়, কাদায় মাখা শরীর, চোখে একটা শূন্য দৃষ্টি। কেউ ফিসফিস করছে, তারা এগিয়ে আসছে অমলের দিকে। অমল হাঁটু ভেঙে বসে পড়ল, ফেটে আসছে, গলা শুকিয়ে আসছে। হঠাৎ এক বহু পরিচিত নারী কণ্ঠস্বর তার কানে ফিস ফিস করে বলল, অমল, ঠাম্মিকে এতদিন বাদে দেখতে আসার সময় হলো। জানিস বাবা, যে বছর নৌকো ডুবি হলো, সে বছর নদীর পারে ওই মন্দিরে আমি তোদের নামে পুজো দিতে গিয়েছিলুম রে। ফেরার পথে ঝড় বৃষ্টিতে নৌকোটা ডুবে গেল। তার আগে কতবার আকুলি বিকুলি করেছি, একটিবার তোর বাবা আর তোর মায়ের মুখখানা দেখবো, কিন্তু সেই স্বাদ অপূর্ণই থেকে গেল। আজ আর চাইলেও তোদের দেখতে পাবো না, স্পর্শ করতে পারবো না। কি ঠাম্মি, এইসব তুমি কি বলছো? এই তো আমি শহর থেকে গ্রামে ফিরে এসেছি। এই কদিন তো আমি তোমার সঙ্গেই রয়েছি বাড়িতে। তুমি যে আমায় রান্না করে খাওয়াচ্ছ, আমার সঙ্গে সকাল বিকেল গল্প করছো, কি শুনছি আমি? কি তো আমার ঠাম্মির গলা। ও সব তোর মনের ভুল। আমি যে আর কোথাও নেই, আমি যে নেই, আর তুই চাইলেও আমায় খুঁজে পাবি না, আমায় খুঁজে পাবি না, আমায় খুঁজে পাবি না। শীতল একটা নিঃশ্বাস এসে ঠেকলো তার ঘাড়ে। অমল চিৎকার করে উঠল, টর্চ ছুঁড়ে মারল সামনে। আলো পড়তেই দেখা গেল ফাঁকা, কেউ নেই। রুদ্ধশ্বাসে দৌড়তে থাকলো অমল, যেন পা দুটোকে কেউ পিছন থেকে জোর করে টেনে ধরতে চাইছে। তবু তার সমস্ত শক্তি প্রয়োগ করে ছুটতে থাকলো বাড়ির দিকে, কিন্তু শব্দ থামল না। চিৎকার, কান্না, ঢাক, ঢোল সব একসঙ্গে। নদীর বাতাসে হঠাৎ শ্মশান ঘাটের চিতা জ্বলে উঠল। আগুনের লেলিহান শিখা ধোঁয়ায় আকাশ ঢেকে ফেলেছে। চারপাশ কালো অন্ধকার হয়ে আসছে, অথচ সেই আগুনে কোনো দেহ পুড়ছে না। অমল পাগলের মতো দৌড়তে থাকলো রাস্তা ধরে। তার পিছন পিছন যেন শত শত পায়ের শব্দ, হাওয়ার ফিসফিসানি। ও আর পারছে না অমল, স্পষ্ট শুনতে পাচ্ছে। অমল, যাস নে বাবা, নদীর ঘাটে যাস নে। অমল, একটা বার মুখটা দেখতে দে বাবা, কোথায় যাচ্ছিস? অমল, 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 রাস্তার শেষ প্রান্তে পৌঁছে হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেল অমল। মুখ ভরে মাটি লেগে গেল ওর, হাঁটু ছড়ে রক্ত বেরোচ্ছে, কিন্তু সে উঠে দাঁড়াতে পারছে না।
অন্ধকারের মধ্যে থেকে অস্পষ্ট ছায়াগুলো ঘিরে ধরতে থাকছে তাকে। ঠান্ডা হাত ছুঁয়ে যাচ্ছে তার কাঁধ, ঘাড়, পিঠ। অমল মরিয়া হয়ে চিৎকার করলো, আমাকে ছেড়ে দাও, আমি তোমাদের কিছু করিনি, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কিন্তু কণ্ঠস্বরগুলো একসঙ্গে গর্জে উঠছে, অমল, যাস না, দাঁড়া, অমল, দাঁড়া, যাস না, অমল। শেষ মুহূর্তে বিদ্যুতের ঝলকানি আকাশ ফুঁড়ে এলো। অমল দেখতে পেল চারপাশে অসংখ্য ভিজে মুখ, ফাঁকা চোখ, অদ্ভুত বাঁকা হাসি। সবাই তার দিকে হাত বাড়াচ্ছে। তারপর চারপাশে এক অদ্ভুত অন্ধকারে ঢেকে গেল। অমল চিৎকার করে উঠল। ছিন্ন ভিন্ন হয়ে সেই চিৎকার মিলিয়ে গেল রাতের বাতাসে। তারপর কি হলো তা আর অমলের মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন নিজেকে আবিষ্কার করলো ওদের পুরনো বাড়ির দালানের এক কোণে। সামনে অনেক বয়োজ্যেষ্ঠ লোকজন দাঁড়িয়ে রয়েছেন, নিরঞ্জন কাকুও রয়েছেন। বাবা অমল, শরীর ঠিক আছে? কাল কেন গিয়েছিলে অত রাত্রে শ্মশান ঘাটে? জানতে না কালকেই সেই অভিশপ্ত রাত ছিল? গোটা গ্রামের লোক কেউ কালকে বাড়ির বাইরে পা রাখে না। নিজেকে সামলে নিয়ে কিছু একটা বলতে যাচ্ছিল অমল। হঠাৎ করেই নজরে পড়ল বৈঠকখানা ঘরের দেওয়ালে ঠাম্মির ছবিটা ঝুলছে। তাতে একটা বাসি রজনীগন্ধার মালার গন্ধ ছড়িয়ে পড়ছে গোটা উঠোনময়। ছবিটার দিকে তাকিয়ে চোখের জল আটকাতে পারল না অমল। অমল, জানি বাবা তোর কষ্ট হচ্ছে, কিন্তু এটাই সত্যি। তোর ঠাম্মি 3 বছর আগে এই নৌকা ডুবিতেই মারা গেছেন। তার আত্মার শান্তি কামনায় আমরা গতকাল ছবিতে মালা দিয়ে দিয়েছি। এবার তুই শহরে ফিরে যা। কিন্তু কাকা, আমি যে এই কদিন ঠাম্মিকে এ বাড়িতে দেখতে পেয়েছি, তার সঙ্গে গল্প করেছি, তার রান্না করা খাবার খেয়েছি, তবে কি সেসব মিথ্যে? ও তোর মনের ভুল বাবা, আর অত কিছু ভাবিস না। যা, স্নান করে তৈরি হয়ে নে, গাড়ি আসছে, তোকে স্টেশনে পৌঁছে দেবে। ঠিক তখনই মিনতি দিদি ভিড়ের মাঝখান থেকে বলল, জানো অমল ভাই, তোমার ঠাম্মি বড্ড কষ্ট পেতেন গো। তোমরা শহরে থাকো, গ্রামের বাড়িতে তো আসোই না। বড্ড মনোকষ্টে দিন কাটিয়েছে গো। মাঝে মাঝে তোমার বাবার সঙ্গে ফোনে কথা বলতেন, আর তোমাদের চিঠি পাওয়ার জন্য বসে থাকতেন। জানি মিনতি দিদি, কিন্তু বাবা শেষ বছর 3 ধরে এমন অসুস্থ হয়ে গেল, তারপর থেকে তো আর সেভাবে ঠাম্মির খোঁজ আমরাও নিতে পারিনি। জানতামই না কয়েক বছর আগেই নৌকা ডুবিতে ঠাম্মি চলে গেছেন। আজ ইস, আর কটা দিন আগে খোঁজ নিলে। আগে খোঁজ নিলেই ভালো করতে গো। আজ বড্ড দেরি হয়ে গেল গো। এতদিন তোমার ঠাম্মার আত্মা এই বাড়িতে বন্দি ছিল। হয়তো তোমার অপেক্ষাতেই দিন গুনছিল। মানুষটা হয়তো এবার শান্তি পেয়েছে। শেষ খেয়া গল্পটা আজ এ পর্যন্তই। এই গল্পের লেখক আমি, প্রীতম, আর গল্প পাঠেও আমি আপনাদের সঙ্গে ছিলাম প্রীতম। এই গল্পের অন্যান্য চরিত্রে যারা আমার সঙ্গে অভিনয় করেছেন তারা হলেন অন্তরা, শুক্লা এবং মিনহাজুল। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর
যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে রাখার অনুরোধ রইল। তোমাদের জন্য একটা খুশির খবর, ভূত চর্চায় আর কিছুদিনের মধ্যেই শুরু হচ্ছে সপ্তাহে আরও একদিন করে রহস্য রোমাঞ্চের নতুন সিরিজ গল্প। কি এক্সাইটেড তো? তবে সপ্তাহের কোন দিন রহস্য রোমাঞ্চ গল্পের সিরিজ আনলে ভালো হয় তা নিয়ে কিন্তু আমরা এখনো চরম সিদ্ধান্তে পৌঁছইনি। তোমাদের কোনো সাজেশন আছে নাকি? থাকলে অবশ্যই কমেন্টে জানিও কেমন। চলো এবার চটপট তাদের নামগুলো ঘোষণা করে ফেলি যারা গত পর্বে প্রথম 10 জন সঠিক উত্তরদাতার মধ্যে ছিলেন। তারা হলে স্নেহা দাস, সৃজা ভট্টাচার্য, মোহিনী ভট্টাচার্য, নিয়তি সিং, কৃষ্ণা নাথ, সীমা সরকার, পর্ণা, ঝর্ণা খাতুন, আয়েশা স্মৃতি, স্নেহা হালদার সহ অনেকেই। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন হলো, এই গল্পের মূল পটভূমি যে গ্রামকে কেন্দ্র করে, সেই গ্রামের নাম কি? যদি গল্পটা মন দিয়ে শুনে থাকো তাহলে উত্তরটা অবশ্যই ভীষণ সহজ। তাই চটপট আর অপেক্ষা না করে মোবাইল ফোনটা নাও আর সঠিক উত্তর টাইপ করে জানিয়ে দাও শুধুমাত্র কমেন্ট বক্সে। কথা দিচ্ছি, আজও যে প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হবে তাদের নাম ঘোষণা করব আগামী শনিবার, ঠিক এই ভূত চর্চা চ্যানেলেই। তাহলে আজ বিদায় নেব। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আগামী মঙ্গলবার দুপুর 3:30 সময় এবং আবার আগামী শুক্রবার রাত্রি 8টার সময় ভালোবাসার মরশুমে। আর তারপর তো আবার আগামী শনিবার রাত্রি 11টায় ভূত চর্চায়। ততক্ষণ সকলে ভালো থেকো আর ভালোবাসার মরশুমের সঙ্গে সঙ্গে ভূত চর্চাকেও সঙ্গে রেখো।